বাধা টপকে গাজার জলসীমায় সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ, বাকিগুলো ঠেকাতে বেপরোয়া ইসরায়েল। ৩৭ দেশের ২ শতাধিক মানবাধিকার কর্মী আটকের জেরে দেশে দেশে বিক্ষোভ। সুমুদ ফ্লোটিলায় হামলার জেরে ইসরায়েলি কূটনৈতিকদের বহিষ্কার কলম্বিয়ার। বাতিল মুক্ত বাণিজ্য চুক্তি। মাদ্রিদের তেল আবিবের প্রতিনিধিকে তলব করল স্পেন। অনন্য মাইল ফলক স্পর্শ করে বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার এলন মাস্ক সম্পদের পরিমাণ ছাড়িয়েছে $500 বিলিয়ন। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ইসরায়েলের সব বাধা উপেক্ষা করে গাজার জলসীমায় প্রবেশ করল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ। উপত্যকার পথে এগিয়ে চলেছে আরও 22টি ত্রাণবাহী নৌযান। মধ্যরাত থেকে এই পর্যন্ত বহরের কমপক্ষে 21টি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। আটক করা হয়েছে আলোচিত পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ ৩৭ দেশের ২ শতাধিক মানবাধিকার কর্মীকে। গাজামুখী নৌযানগুলোর পথ আটকাতে এখনও জলকামান থেকে পানি ছোড়া সহ বিভিন্নভাবে বাধা তৈরি করছে ইসরায়েলি বাহিনী। সুমুদ ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। গাজামুখী সুমুদ ফ্লোটিলার যাত্রা রোধে একের পর এক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সব বাধা উপেক্ষা করে এখনও ত্রাণ নিয়ে উপত্যকার পথে অন্তত 23টি জাহাজ। লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী গাজার জলসীমায় প্রবেশ করেছে নৌযান মিকেনো। ইসরায়েলের হুমকি, যুদ্ধজাহাজ নিয়ে তাড়া, হামলা সহ সব প্রতিকূলতা পেরিয়ে যখন গাজার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল গ্লোবাল ফ্লোটিলা, তখন থেকে আবার শুরু হয় আগ্রাসন। বুধবার মধ্যরাতে ঘিরে ফেলা হয় মানবাধিকার কর্মীদের বেশ কয়েকটি জাহাজ। এখন পর্যন্ত অন্তত 21টি নৌযান জব্দের খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের। আটককৃত নৌযানগুলো হল দেরিয়াসিন, হুগা, স্পেক্টার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্র্যান্ডে ব্লু। বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম রাতে জানিয়েছিলেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে বেশ কয়েকটি নৌযান। একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি। আমরা কনসিয়েন্সে আছি, এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল বার্তায় বলা হয়েছে, আটকের পর ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে জাহাজগুলো। ৪৪ দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে গাজার দিকে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা গত কয়েক সপ্তাহে বারবারই ইসরায়েলের বাধার মুখে পড়েছে। এর আগে গত জুনে মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী ম্যাডলিন নৌবহরকে আটকে দিয়েছিল ইসরায়েল। সে সময় গাজা থেকে ১১০ নটিক্যাল মাইল দূরে থেমেছিল ম্যাডলিনের যাত্রা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। আগে থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহরণের আঁচ করেছিলেন আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। পূর্ব ধারণকৃত এক ভিডিওতে তিনি এই শঙ্কা প্রকাশ করেন। ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পরে যে ভিডিওটি প্রকাশ করা হয়, এতে নিজের সহ অন্যান্যদের মুক্তির জন্য সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান এই মানবাধিকার কর্মী। আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেনের নাগরিক। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝবেন ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করে নিয়ে গেছে। আমাদের মানবিক মিশনের লক্ষ্য ছিল অহিংস এবং আমরা আন্তর্জাতিক আইন মেনে চলেছি। সবার অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য দয়া করে আমাদের সরকারের কাছে দাবি জানান। গাজামুখী ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের জেরে বিশ্বজুড়ে নিন্দা সমালোচনার ঝড় বইছে। সোচ্চার কণ্ঠে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে কয়েকটি দেশ। মধ্যরাতেই রাজপথে নেমে বিক্ষোভ করে তুরস্ক, গ্রিস, ইতালি, তিউনিসিয়ার নাগরিকরা।
পুরো ইসরায়েলি কূটনৈতিক দলকে বহিষ্কার সহ তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে লাতিন দেশ কলম্বিয়া। অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান, মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ। রাতের নিস্তব্ধতা ভেদ করেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাজপথে শত শত মানুষ। গাজাগামী ত্রাণবহরে হামলার প্রতিবাদে স্লোগান তাদের কণ্ঠে। বিক্ষোভের এই দৃশ্য তুরস্কের। বৃহস্পতিবার ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন তুর্কি নাগরিকরা। বাদ যায়নি রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাসও। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তুরস্কের সরকারের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা। বহরের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। সেখানে অনেক নির্যাতিত মানুষ রয়েছে। নিশ্চিতভাবে আশা করি তুরস্ক তাদের উপর দমন-পীড়ন চালাতে দিবে না। সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী জাহাজগুলোকে বেআইনিভাবে আটক করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতে এসেছি। বিক্ষোভ হয়েছে গ্রিসেও। রাতের আধারেই অ্যাথেন্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় বহু মানুষ। সুমুদ বহরের আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। আজ এখন বিশ্বের প্রতিটি শহর গাজার পক্ষে দাঁড়িয়েছে, গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ন্যায় বিচার, স্বাধীনতা এবং অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। নৌবহরের শান্তিপূর্ণ যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি, যারা গাজার অনাহারে থাকা মানুষের জন্য খাদ্য ও ত্রাণ বহন করছে। ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার খবর শুনে রাতেই ইতালির রোমে মূল সড়ক আটকে বিক্ষোভ করেন নাগরিকরা। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা। ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিসিয়া, আর্জেন্টিনা, জার্মানি, বেলজিয়াম, স্পেন এবং মেক্সিকোতেও। অনিক রহমান, যমুনা নিউজ। স্বাধীনতা অর্জনের শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না এমন প্রত্যয় জানিয়েছেন সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে রুখে দিতে দেশে দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন রিমা। সুমুদ বহরে থাকা তার জাহাজটি গাজা উপত্যকার খুব কাছাকাছি পৌঁছে ইসরায়েলি হামলার শিকার এবং জব্দ হয়। গাজায় গণহত্যা বন্ধের দাবি এবং ফ্লোটিলা মিশন শেষ করার আহ্বান জানান রিমা। বেসামরিকদের ত্রাণবহর গাজা উপকূলের এত কাছে পৌঁছাতে পারলেও কেন অন্যান্য দেশের নৌবাহিনী সেখানে যেতে পারবে না এমন প্রশ্ন তুলেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজ। সোশ্যাল হ্যান্ডেল এক্সে দেয়া এক পোস্টে তিনি এমন প্রশ্ন করেন। সুসজ্জিত নৌবাহিনীর দেশগুলো কেন ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে পারছে না বলে প্রশ্ন তোলেন ফ্রান্সিসকা। পোস্টে দেশগুলোর সমালোচনা করে ইসরায়েলকে আবারও গণহত্যা ও দুর্ভিক্ষের জন্য দায়ী করেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। এছাড়াও ত্রাণবাহী বহরের নিরাপদ যাত্রার জন্য শুভকামনা ব্যক্ত করে পোস্টে উৎসাহ দেন তিনি। আলোচনায় ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রীরা। নেতানিয়াহু প্রশাসনের নৌ অবরোধ ভঙ্গের লক্ষ্যে এগিয়ে চলা এই বহরে রয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ সহ অন্তত 44 দেশের 5 শতাধিক মানুষ। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মন্থলা ম্যান্ডেলা এবং বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। গোটা বিশ্বই যখন ইসরায়েলের কাছে রীতিমতো নতজানু, তখন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদের। ইসরায়েলের নানা বাধা উপেক্ষা করেই নৌ অবরোধ ভাঙতে বিভিন্ন দেশের মানুষের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা নজর কেড়েছে বিশ্ববাসীর। সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইট বলছে বহরে রয়েছে অন্তত 44টি দেশের 5 শতাধিক মানুষ। আরও হাজার হাজার মানুষ সরাসরি অংশ না নিলেও এই উদ্যোগকে সমর্থন জানিয়ে নিবন্ধন করেছেন। ফ্লোটিলার যাত্রী তালিকায় যেমন রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েতের মতো মুসলিম দেশের প্রতিনিধি, তেমনি ফিনল্যান্ড, সুইডেন, আর্জেন্টিনা সহ ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকরাও আছেন এই দুঃসাহসী যাত্রায়। এদের মধ্যে কেউ মানবাধিকার কর্মী, কেউ চিকিৎসক, শিল্পী কিংবা আইনজীবী, কেউ বা আবার রাজনীতিবিদ। পরিচালনা কমিটিতে আছেন 10 সদস্য, যাদের মধ্যে অন্যতম গ্রিসের ইতিহাসবিদ ক্লেওনিকি আলোকজোপোলু, তুরস্কের ইয়াসমিন আজার, ব্রাজিলের থিয়াগো অ্যাভিলা, স্পেনের ফিলিস্তিনপন্থী অধিকার কর্মী সাইফ আবু কেশেক।
সুমুদ ফ্লোটিলার সবচেয়ে পরিচিত মুখ সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। এর আগেও গাজার নৌ অবরোধ ভাঙতে গিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে আটক হন তিনি। সে সময় তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। আরেক আলোচিত নাম আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানও যোগ দিয়েছেন গাজায় ত্রাণ পৌঁছানোর এই উদ্যোগে। রয়েছেন ইতালির প্রধান বিরোধী দলের একজন আইন প্রণেতা এবং বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সুমুদ ফ্লোটিলা। পরে বিভিন্ন দেশ থেকে তাদের নৌবহরে যুক্ত হয় আরও অনেক নৌযান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সুমুদ ফ্লোটিলায় হামলা এবং ত্রাণবহ জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করল কলম্বিয়া। একই সাথে তেল আবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে দেশটি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বলেছেন, আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন এই ঘটনা। পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘটনাটিকে নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে আখ্যা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের কথা জানিয়েছিলেন গুস্তাভো পেট্রো। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা 2 কলম্বিয়ান নাগরিককে আটকের পর এই সিদ্ধান্ত নেন তিনি। গাজামুখী ত্রাণবাহী নৌবহরে হানা দেওয়ার জেরে ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করেছে স্পেন। সম্প্রচার মাধ্যম টিভিই-কে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেজ। বলেছেন, গাজার উদ্দেশ্যে যাত্রা করার ঘটনায় মাদ্রিদে ইসরায়েলের শীর্ষ প্রতিনিধি অর্থাৎ চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করেছে স্পেন সরকার। ধারণা করা হচ্ছে ঘটনায় কূটনীতিক ব্যাখ্যা চাইবে পেদ্রো সরকার। এই বিষয়টি নিয়ে এখনও তেল আবিবের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। গাজামুখী সুমুদ ফ্লোটিলায় স্পেনের 65 নাগরিক রয়েছে বলে জানা গেছে। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জেরে স্পেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় ইসরায়েল। নির্বিচারে আগ্রাসনের জবাবে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও রকেট হামলা চালানো হয়েছে। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় এশদোদ শহরে এই হামলা হয়েছে। আইডিএফ জানায়, উত্তর গাজা থেকে অন্তত 5টি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে 4টি সফলভাবে ভূপাতিতের দাবি করা হয়েছে। একটি আঘাত এনেছে উন্মুক্ত এলাকায়, আর এ সময় অঞ্চলটিতে সতর্কতা সাইরেন ও বিস্ফোরণের শব্দও শোনা যায়। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। গত 2 বছরে বেশ কয়েকবার ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুঁড়েছে হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। আবারও কাতারে হামলা হলে দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমে জবাব দেবে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র দেশ কাতারের নিরাপত্তা নিশ্চয়তা এমন নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নির্বাহী আদেশটিতে তিনি সই করেন। এতে প্রতিশ্রুতি দেওয়া হয়, দোহা আবারও আক্রমণের শিকার হলে ওয়াশিংটন পদক্ষেপ নেবে। গেল মাসে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল, যাতে দেশটির এক নিরাপত্তা কর্মী সহ 6 জনের প্রাণ যায়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটির অবস্থান কাতারে। বলা বাহুল্য, অঞ্চলটিতে ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দোহা। ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের 2 বছর পূর্ণ হবে আগামী 7 অক্টোবর। এই সময়ের মধ্যে বহু হামলা চালনা, আক্রমণ মোকাবেলার পর আলোচনায় সংগঠনটির বর্তমান অবস্থান। আর বিশেষজ্ঞরা বলছেন, বড় পরিসরে তাদের প্রতিরোধ ক্ষমতা কমলেও কৌশলগত আক্রমণ, ছোট ইউনিটে দ্রুত হামলা চালানো, সামাজিক মাধ্যমে তথ্যযুদ্ধ চালানো, গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে অবস্থান পাকাপোক্ত করার কারণে এখনও শক্তিশালী হামাস। আগামী 7 অক্টোবর পূর্ণ হবে ইসরায়েলে হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের 2 বছর। এই সময়ের মধ্যে কতখানি কমানো গেছে গোষ্ঠীটির সক্ষমতা, কতটুকু বদলেছে তাদের কৌশল, এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে হামাস এখন আরও কৌশলী ও নমনীয়। ছোট ছোট ইউনিটে মর্টার বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলা চালিয়ে দ্রুত সরে যায় তারা। বড় পরিসরে প্রতিরোধ করার ক্ষমতা কমে এলেও কৌশলগত আক্রমণ চালিয়ে যাচ্ছে সংগঠনটি, মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে তথ্যযুদ্ধেও সক্রিয় হামাস। ফলে শুধু সামরিক নয়, কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হয়ে উঠেছে সংগঠনটি।
হামাসের সৈন্য সংখ্যা নিয়েও ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তাদের অপারেশনগুলো কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হচ্ছে নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা দল নিজেরা করছে তাও নিশ্চিত নয় কেউ। হামাসের ঠিক কতজন যোদ্ধা আছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। অনুমান করা হয় প্রায় 30,000 পর্যন্ত হতে পারে। তবে এ ধরনের গোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ধারণ সবসময় কঠিন। এখন প্রশ্ন থেকেই যায়, হামাসকে কি আসলে নির্মূল করা সম্ভব? বিশ্লেষকরা বলছেন তাদেরকে পুরোপুরি ধ্বংস করা বাস্তবে প্রায় অসম্ভব, কারণ হামাস কেবল একটি সামরিক সংগঠন নয়, গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে গেঁথে আছে গোষ্ঠীটি। হামাস মূলত একটি রাজনৈতিক আন্দোলন। গাজায় ক্ষমতা নেয়ার পর তাদের সদস্য সংখ্যা, প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র অনেক বেড়ে গেছে। এখন উপত্যকার নিরাপত্তা বাহিনী ও হামাসের মধ্যে পার্থক্য বোঝা কঠিন, কারণ হামাসের সদস্যরাই পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে আছে। বিশেষজ্ঞরা মনে করেন শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে সংগঠনকে দুর্বল করা গেলেও স্থানীয় সমর্থন, ছড়িয়ে থাকা নেটওয়ার্ক ও পুনর্গঠনের সক্ষমতা প্রতিবার আরও শক্তিশালী রূপে ফিরিয়ে আনে হামাসকে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। সনাতনী ধর্মাবলম্বীদের দেবী বরণ এবং সিঁদুর খেলার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে চলছে বিজয়া দশমী। বৃষ্টির বাধা উপেক্ষা করেই সকাল থেকে মণ্ডপে মণ্ডপে হাজির হন ভক্তরা। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্যে মণ্ডপে মণ্ডপে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। রীতি অনুযায়ী দেবীকে অঞ্জলি দিয়ে মিষ্টিমুখ করিয়ে শুরু হয় বিদায়ের আয়োজন। এরপরে একে অপরের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারী ভক্তরা। বড় বড় মণ্ডপের পাশাপাশি বিভিন্ন এলাকার স্থানীয় পূজা কমিটিতেও একই চিত্র দেখা যায়। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলোতেও মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলার ঢল নামে। দুর্গাপুজো উপলক্ষে কলকাতা সহ রাজ্য জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। বিজয়া দশমী মানে হয়তো মা চলে যাচ্ছে, কিন্তু কোথাও আমার মনে হয় ইটস আ প্রমিস ডে যে আবার মা ফিরে আসবেন, এবং মা আসা মানেই আমাদের পুরো সমাজে, আমাদের মধ্যে, সকলের মনের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে যায়। অনন্য মাইল ফলক স্পর্শ করলেন ধনকুবের ইলন মাস্ক। বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে $1.5 ট্রিলিয়ন সম্পদের মালিক হলেন মার্কিন এই ধনকুবের। দ্য ফোর্বস বিলিয়নিয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $500.1 বিলিয়ন। নিজ প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সের শেয়ারের ঊর্ধ্বগতির কারণে এই রেকর্ড করতে তিনি সক্ষম হয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে তার প্রশাসনে দক্ষতা বিষয়ক বিভাগে দায়িত্ব পালন, ব্যয় কমাতে গিয়ে গণছাঁটাই সহ নানা উদ্যোগের মধ্য দিয়ে বেশ দুর্নামি কুড়িয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সম্পর্কের অবনতিও হয়েছে মার্কিন প্রেসিডেন্টের সাথে। কয়েক মাসের জন্য বনে যাওয়া রাজনীতিবিদের খোলস থেকে বেরিয়ে নিজের ব্যবসায় মনোযোগ দেওয়ার পর আবার বাজিমাত। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $1.5 ট্রিলিয়নিয়ারের খেতাব বাগিয়ে নিলেন 54 বছর বয়সী ইলন মাস্ক। দ্য ফোর্বস বিলিয়নিয়ার ইন্ডেক্স প্রকাশিত তথ্য অনুযায়ী বুধবার স্থানীয় সময় বিকেলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $500.1 বিলিয়ন। মূলত তার গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারের ঊর্ধ্বগতি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সম্পদ বৃদ্ধিতে। চলতি বছর 20% পর্যন্ত বেড়েছে কোম্পানিটির শেয়ারের দর। এছাড়া রকেট নির্মাণকারী স্পেসএক্স এবং মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এর বাজার মূল্য অবদান রেখেছে তার $1.5 ট্রিলিয়ন অর্জনে। ফোর্বসের সূচক অনুযায়ী ধনীর তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওরাকল প্রধান ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ $350.7 বিলিয়ন। গত মাসেই ওরাকলের শেয়ার মূল্য হঠাৎ 40% বেড়ে যাওয়ায় মাস্ককে পিছনে ফেলে দিয়েছিলেন এলিসন। $245.8 বিলিয়ন নিয়ে ধনীর তালিকায় তৃতীয় অবস্থানে মেটার সিইও মার্ক জাকারবার্গ। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। 48 ঘন্টা ব্ল্যাকআউটের পর আফগানিস্তানে ইন্টারনেট সংযোগ এবং টেলিযোগাযোগ পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলে ফাইবার অপটিক সংযোগ ফিরে এসেছে। ধীরে ধীরে সচল হতে শুরু করেছে যোগাযোগ ব্যবস্থা। তালেবান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ বলে জানা গেছে। ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করায় সোমবার থেকে ইন্টারনেট ব্ল্যাকআউটে পড়ে আফগানিস্তান, যাতে রীতিমতো দেশটি অচল হয়ে পড়ে। আর মোবাইল ফোন বন্ধ থাকে, টেলিফোন নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাও বন্ধ থাকে। বিমান যোগাযোগ ব্যাহত হওয়ায় কমপক্ষে 8টি ফ্লাইট বাতিল হয় কাবুল বিমানবন্দরে। ব্যাপক ভোগান্তিতে পড়ে আফগানিস্তানের প্রায় 4.5 কোটি নাগরিক।
এই ছিল যমুনা আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ।